থানা এখানে হেল্প করতেছে, থানার এসআই একজন ওখানে দাঁড়ানো, এটা কিভাবে পসিবল? এটা কি সম্ভব যে আমাকে যিনি হেফাজতের দায়িত্ব নিল অথচ উল্টা উনি এসে আমার জিনিসপত্র নষ্ট করতেছে? এটা কিভাবে পসিবল? আমি গুলশানে যেহেতু বিজনেস করি, এটা একটা অভিজাত এলাকা, এই জায়গায় সব ধরনের বিজনেসই হয়। আর বিজনেস করতে হলে এখানে আসলে অনেক নিট অ্যান্ড ক্লিনভাবে বিজনেস করতে হয়। এটা এমন একটা জায়গা যে জায়গায় আমাদের শুধু বাড়িওয়ালা ভাড়াটিয়া না, এখানে আমরা কিন্তু কিছু কিছু বিজনেসম্যান অনেক বেশি সাফারার, এত বেশি সাফারার যেটা আসলে সবাই হয়তো বা প্রকাশ করতে পারে না। এমন একটা সিন ক্রিয়েট করলো, এটা প্রশাসনের হেল্প নিল। প্রশাসন হেল্প যখন নিল তখন উনি হঠাৎ করে পুলিশ টুলিশ নিয়ে এসে আমার অফিসে আমরা তখন শুধু আমরা সবাই ছিলাম, অন্য বাহিরের কেউই ছিল না। আমি ছিলাম, যেহেতু ওখানে শক্তি প্রয়োগ করে আছি, যে আমরা দখল দিয়ে আছি, জাস্ট একটা দখলদারিত্বর মতো, যে উনি আমাকে টাকা দিবে না, আমার কোনো কিছু নিতে দিবে না, বিজনেস করতে দিবে না, টাকা ফেরত দিবে না, কথা বলবে না। এটা কেমন ধরনের দুনিয়া? ঠিক আছে, আমরা একটু অস্থিতিশীল অবস্থায় আছি, সব কিছু মেনে নিয়েই চলতেছি। তো তখন ওনাকে আমি স্যাক্রিফাইস করলাম যে ম্যাম আপনি ঠান্ডা হন, আপনি আমার সাথে, আমি যেহেতু এখানে ইনভেস্ট করছি, আমি জাস্ট 1 ইয়ার থাকবো আপনার এখানে, আপনি রাখতে না চাইলে তো থাকতে পারবো না। জাস্ট 1 ইয়ার যদি আমাকে সুযোগ দেন তাহলে আপনার কিচ্ছু নিতে হবে না, আমাকে টাকা দিতে হবে না, আমার কোনো কিছু দিতে হবে না, আপনাকে সব আমি গুছিয়ে দিয়ে যাব। আমি অন্যভাবে জানি যে উনি নিজে বিজনেস করবেন, তো আমার তো এটাতে কোনো সমস্যা নাই। ওনার বাড়ি, উনি যদি বিজনেস করে এরকমটা 7 তারিখে যখন হয় অভিযানের সময় আমাকে এডিসি স্যার আমার দায়িত্ব নিয়েছিলেন যে আপনার তালা দিয়ে গেলাম, তালাটা এরকমই অক্ষত থাকবে, আপনাকে আপনি যেখানেই থাকেন ওইখান থেকে আসার পর আপনি আপনার সমস্ত জিনিস হেফাজতে পাইলেই হয়েছে। আমি বলছি ঠিক আছে। আমার তখন একটা চাবিটা, তালাটা ওই মহিলা কেটে দিয়েছিল। পুলিশ অভিযান করার সময় উনি ওই তালা কাটা যে মেশিনটা আছে ওইটা দিয়ে তালা কেটে তারপরে আমার ভিতরে আসছে। আমি তো দরজা খুলে দিয়েছি পরে। তখন ওনারা একটা নর্মাল তালা, আমার এই অফিসের একটা নর্মাল তালা দিয়ে যায় এবং চাবিটা আমাকে দেখিয়ে বলছে যে এই যে চাবিটা নিয়ে গেলাম, এটা তোমার অক্ষত থাকবে, তোমার প্রতিষ্ঠান অক্ষত থাকবে, সব অক্ষত থাকবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কনফিডেন্স তো রাখতেই হবে, প্রশাসনের উপর কনফিডেন্স রাখবো না, কার উপরে রাখবো? যখন এটা করলো, আমি ঠিক 3 দিন পরে জানি যে প্রশাসনিক থানার একজন এসআই ফরিদ, ওনার নাম এসআই ফরিদ, আমার নামে ওনারা মামলা করে। পরবর্তীতে আমার মামলার আয়ু এসআই ফরিদ নিজে দাঁড়িয়ে থেকে অফিসের তালা কেটে বাড়িওয়ালাকে সাথে নিয়ে আমার পুরো অফিসটা তছনছ করে দিছে। পুরো অফিসটা যখন তছনছ করে দিছে তখন আমি জানতে পারলাম, আমি তখন বাইরে, তখনও আমি জানতে পারলাম যে এই অবস্থা চলতেছে। সাথে সাথেই আমি তো সবাইকে, আমার তো ভাই ব্রাদার বাইরে আছে, তাদেরকে বললাম যে একটু যাও, যে একটু দেখো, যে আসলে আমি তো যেতে পারছি না, একটু যে দেখো, যেহেতু থানা এখানে হেল্প করতেছে, থানার এসআই একজন ওখানে দাঁড়ানো, এটা কিভাবে পসিবল? এটা কি সম্ভব যে আমাকে যিনি হেফাজতের দায়িত্ব নিল অথচ উল্টা উনি এসে আমার জিনিসপত্র নষ্ট করতেছে? এটা কিভাবে পসিবল? যখন এই কথা বললাম তখন উনি কিভাবেই হোক, যেভাবেই হোক আর কি, উনি মালসাবানা তখন উনি বিক্রি করবে, এরকম লোকজনও আসছে গেটের কাছে, যে গাড়ি লোড দিয়ে আমার মালসাবানা নিয়ে চলে যাবে। যখন এটা জানার পরে ওনারা স্টেপ নিল, তখন মালসাবানা কি করছে আমি জানি না। তারপরে থেকে গেটে এখন পর্যন্ত আমি আমার হাউসে ঢুকতে পারি নাই, আমি আমার রুমটাতে ঢুকতে পারি নাই, ফ্ল্যাটে আর কি, এক কথায় ফ্ল্যাটে ঢুকতে পারি নাই। কোথায় কি অবস্থা ছিল কোনো কিচ্ছু জানি না। একটা অফিসে অনেক ধরনের ম্যাটেরিয়ালস থাকে ভাই, আমরা বিজনেস করি, আমাদের টাকা থাকে, আমাদের অনেক প্রয়োজনীয় সামগ্রী থাকে, অনেক দামি কিছু লাগে। আমাদের অফিস তো আর একদম নর্মালি চলে না, নর্মাল অফিস কিন্তু চলে না আমাদের। পুলিশের সঙ্গে এখন বাড়িওয়ালার সাথে ভাইয়া এটা তো আসলে বোঝাই যায়, যদি আইনের লোক দাঁড়িয়ে থেকে, আমার মামলা চলমান, আমি তখন অ্যারেস্ট হয়েছি 3 দিন আগে, আমি যখন মামলা চলমান থাকা অবস্থায় আমার অবর্তমানে পুলিশ দাঁড়িয়ে থেকে যদি আমার একটা দরজা ভেঙে সব কিছু এলোমেলো করে, তাহলে কি এটা কাউকে বোঝার কিছু আছে যে এখানে প্রশাসন একদম নীরব ভূমিকা পালন করে নাই কিংবা হেল্প করছে? বরং এটা যদি রাইটস থাকে, আমি ওনাকে বারবার বলছিলাম, আমি থানাকে বারবার বলছি যে স্যার আপনাদের কি এটা রাইটস আছে একজনের বাড়ির তালা ভেঙে কিংবা একটা ফ্ল্যাটের তালা ভেঙে আপনি যে কোনো জিনিস এলোমেলো করতে পারেন? কোন কোন পুলিশ সদস্যরা ছিলেন নামগুলো? আমি এসআই ফরিদ ছিল সেদিন, এসআই ফরিদ ছিল, একদম ইনস্ট্যান্ট স্পটে দাঁড়িয়ে থেকে সে আমার তালা ভেঙে বাড়িওয়ালাকে হেল্প করছে। এটা চোখের দেখা, এটা চোখের দেখা তো আমি অবিশ্বাস করব না। এবং এই বিষয়টা নিয়ে আমি তাকে প্রশ্ন করছিলাম, এটা নিয়ে আমি এটা বলি ভাইয়া,
আমি যখন ওনাকে কোনোভাবে প্রশ্ন করার পর অ্যান্সার পাচ্ছিলাম না, তখন আমি থানার ওসি স্যারের সাথে কথা বললাম যে স্যার আসলে এটা তো এই অবস্থা। দেখলাম আমাকে সবাই ইগনোর করতেছে, পুরো থানাটা একদম ইগনোর করতেছে, কিন্তু বলতেছে না। একটা ইগনোর আমি বুঝি, আবার আপনি আমাকে সাপোর্ট দিচ্ছেন সেটাও বুঝি। আপনি জি অনেক কিছু ছিল ভাইয়া, একটা অফিসে তো হচ্ছে এসি থেকে শুরু করে আমাদের অনেক জিনিস থাকে, এসি থাকে, ফ্যান থাকে, মানে সব। আমি মামলা করেছি অনেক পরে, কারণ আমি প্রায় 13টা দিন ওনাদের পিছনে, আজকে এখন না পরে রাত্রি 10টায়, 10টা না 11টায় আপনি আসেন, এখন আসেন, তারপরে যাচ্ছি, তাদের কোনো রেসপন্স নাই, আজকে হবে না, কালকে হবে না, আরেক দিন, মানে এমনভাবে ঘোরাচ্ছিল যে আমি আসলে বিরক্ত হয়ে গেছি যে আসলে এমনিতেই দেশের অবস্থা অস্থিতিশীল, এইভাবে আমি মুভমেন্ট করতেছি, এটা কি ঠিক হচ্ছে কি না। এবং আবার আমাকে আরেক দিক থেকে হুমকি, আপনি থানায় যাবেন, এইটা সমস্যা। আমি থানায় মামলা করেছি 13 দিন পরে, আমি মামলায় আসছি ঠিক 13 দিন পরে, তাও প্রেশারাইজ করে যে আপনি কি আমার দায়িত্ব নেবেন কি নেবেন না, এটা তো আমাকে স্পষ্ট জানাইতে হবে। তখন উনি বাধ্য হয়ে এক প্রকারের, যেহেতু তালাটা ভেঙে ফেলছে, উনি নীরব ছিল, তারপরে বাধ্য হয়ে প্রায় মামলাটা করলো। মামলাটা নিল প্রায় 13, 14, 15 দিন পরে। এক মামলা নিতে আমার 3 দিন যাইতে হয়েছে এই থানায়। আমার মামলা রেডি, প্রথম দিন বলতেছে আপনার মামলা রেডি, সিগনেচার করে দিয়ে যান। এর মাঝখানে ভাইয়া আমার আরও একটা জিনিস খুব অড লাগছে প্রশাসনের কাছে, সেটা হচ্ছে একদিন ওই মহিলা হচ্ছে আমাদেরকে সন্ধ্যায়, একদম লাস্ট যেদিন সন্ধ্যায় আমাদেরকে ডাকলো 7:30টায়, আমাকে বললো যে 7:30টায় আসেন, আমরা বসবো। এসআই মারুফ আমার দায়িত্ব নিয়ে বললো যে হচ্ছে আপনি আসেন, আমি ওনাকে নিয়ে বসতেছি। ওকে, আমি সন্ধ্যার দিকে গেলাম, 7:30, 8:30, তারপর 9টার দিকে উনি বলতেছে আজকে বসবো না, বাড়িওয়ালা আপনার সাথে বসতে চায় না। উনি একা একা কথা বলে আমাকে এসে বলতেছে যে বাড়িওয়ালা আপনার সাথে বসতে চায় না, বাদ। তা আমি বললাম, আমি তখন একটু রেগে গেলাম যে আরে শালা 14 দিন 15 দিন পরে, আমি একটু রেগে গিয়েই বলছি যে 14-15 দিন পরে আমি হচ্ছে আসছি, এভাবে আমাকে বারবার রিফিউজ করতেছে, এটা কেন। তখন ওনাকে একটু রেগে গিয়ে বললাম যে ঠিক আছে, বাড়িওয়ালা হচ্ছে, আমি বাড়িওয়ালার সাথে কথা বলবো, একটু জিদ করেই বলছি যে আমি বাড়িওয়ালার সাথে আজকে কথা বলবোই। তখন এই থানা থেকে প্রোটেকশন দিয়ে থানার 2জন এসআই তাকে একটা পুলিশ ভ্যান প্লাস একটা পুলিশ কার যে আছে, ইমার্জেন্সি যে কারগুলো, এই কারে এসে তাকে প্রোটেকশন দিয়ে বাসায় নামাই দিয়ে গেছে। সেদিনও কিন্তু আমার সাথে আমি বাড়িওয়ালার মানে গেটে ঢুকবো, একটু দেখছি যে পুলিশ প্রশাসন আসলে কতটা ভূমিকা পালন করে মহিলার জন্য, এটা আমি দেখার জন্য, একটু টেস্ট করার জন্য আমি এটা করছিলাম। এখন আসলে সর্বশেষে এখন আমার থানায় মামলা হয়েছে। যেদিন আমি ওই ঝামেলা করি, থানায় মামলা করার পর আমি আমার হাউজে আসছিলাম। হাউজে আসার পর আমি ঢুকার পর উনি প্রথমে এসআই আসলো, এসআই এসে মামলাটা যখন রেকর্ড হয়ে গেল, তারপরে এসআই আসলো, এসে আমাকে বলতেছে, আমি তখন ভিতরে মানে হাউজের সামনে, তখন উনি আমাকে বলতেছে এটা হচ্ছে এখন হচ্ছে এই যে আমার যখন মামলাটা হয়ে যায়, এসআই মারুফ আমার দায়িত্বে আছেন, আমি হচ্ছে ভাইয়া এই যে মামলা করছি, এটা তার হচ্ছে কপি। এইটা মামলার হচ্ছে আমার আয়ু ছিল হচ্ছে এসআই মারুফ ফার্স্ট টাইম থেকেই আমাকে মনিটরিং করতেছে। এসআই মারুফ আয়শা একজন পুলিশ কনস্টেবল এসে পুরো ভিজিট করে বলতেছে, আমাকে বলে গেল যে উনি তো বাসায় নেই, উনি বাসায় আসলে আমি আবার পরে আসবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, উনি বাসায় আছেন। ওনাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম উনি বাসায় আছেন। তখন উনি আমাকে বলতেছে যে আমি তো আর দরজা ভেঙে ওনাকে নিয়ে আসতে পারি না, উনি বাহিরে আসুক তারপরে বিচার ভাইয়া। এখন হচ্ছে আমি যেহেতু মামলা করেছি, একজন মানে আসামি, সে ওই দিন রাত্রেই সে বের হয়ে এসে পুলিশের সামনে দাঁড়ায়, রাস্তার সামনে সবাইকে ব্রিফ করতেছে যে আমি হচ্ছে বাড়িওয়ালা, থানা নাকি হচ্ছে মামলা করে আমার নামে, আমি তো মামলা করবো ওর বিরুদ্ধে। অথচ তখন একজন এসআই মারুফ ওখানে সামনে, সে মামলার আয়ু, সে 999-এর কলে এসে তাকে প্রোটেকশন দিয়ে, আমি ভিতরে ছিলাম, আমাকে বাইরে বের করার জন্য প্রোটেকশন দিয়ে এসে তাকে হেল্প করে দিয়ে চলে গেল, এবং তার ভয়ে সে পালিয়ে গেল। আমাকে বলতেছে আপনি ওখানে থাকবেন না বেশিক্ষণ, আপনিও চলে আসেন এদিকে, পাবলিক সেন্টিমেন্ট। আমি বললাম পাবলিক সেন্টিমেন্ট নাকি আপনার হেল্প করার একটা ধরন? কারণ
উনি আমাদেরকে হচ্ছে ওনারা প্রশাসন তো ওনারা আমাদেরকে সাধারণ জনগণকে যেভাবে খেলতে চায় ওনারা মনে করে আমরা শুধু খেলি। আসলে কি চাচ্ছে? আমার চাচ্ছি ভাইয়া আমি একটা সমাধান চাই। আমি এখন লাইফ রিস্কে আছি, 100% লাইফ রিস্ক। কারণ হচ্ছে আমি যখন বাড়িওয়ালাকে হিট করতেছি কিংবা প্রশাসনকে বারবার বলতেছি, যখন আমি হেনস্থ হচ্ছি তখন তো সবাই সুযোগ নিচ্ছে, সবাই সুযোগ নিচ্ছে। আর একজন বাড়িওয়ালা যখন নিজে চিন্তা করে যে ওর 27 লক্ষ টাকা, ওনাকে 27 লাখ টাকার ডিপোজিট দেওয়া আছে, এটা আমি আত্মসাৎ করবো, ওকে দিতে হবে না, ওর মাল সামানা আমি দিব না ওকে, তাহলে তো মানে সে যে কোনো ধরনের স্টেপ নিতে পারে। আমি অবশ্যই নিরাপত্তাহীনতায় আছি। আর প্রশাসন এখানে একদম এমন নীরব ভূমিকা পালন করতেছে, আমি আসলে ওনাদেরকে বুঝে উঠতে পারছি না ওনারা কি আসলে মানে প্রশাসনের লোক নাকি পার্সোনাল কারো হচ্ছে কেনা লোক। আমার এখন মনে হচ্ছে পার্সোনাল কেনা লোক। সুন্দর